নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। মোহাম্মদ আমিনুল ইসলাম এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের যে সংকটময় মুহূর্ত চলছে তাতে তিনি একটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেটি হচ্ছে যে নানা বিষয়ে দলের বক্তব্য তিনি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ফোরামে তিনি তুলে ধরছেন। আপনারা যারা নিয়মিত আওয়ামী লীগের খবরাখবর অনুসরণ করেন তারা হয়তো দেখেও থাকবেন যে বিভিন্ন ইউটিউবার এবং ওয়েবসাইট, নিউজ পেপার, টেলিভিশন চ্যানেল সেখানে তিনি তার দলের বক্তব্য তুলে ধরছেন। তো আমরা আজকে তার সঙ্গে মূলত একটি বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে দ্য ওয়াল। আপনারা সকলেই ইতিমধ্যে অনেকেই জানেন যে দ্য ওয়ালকে মাননীয় শেখ হাসিনা একমাত্র অনলাইন পোর্টাল যাদেরকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেটি হচ্ছে যে এই বাংলা সংবাদ মাধ্যম দ্য ওয়াল। আমরা বাংলাদেশের খবরাখবর, সব দলেরই খবরাখবর খুব মানে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিস্তারিতভাবেই করার চেষ্টা করি, যেহেতু বাংলাদেশ আমাদের পাশের দেশ। তো আমরা শেখ হাসিনার যে সাক্ষাৎকার প্রচারিত হয়েছে দ্য ওয়ালে, সেটা নিয়ে ইতিমধ্যে মানে শতাধিক প্ল্যাটফর্মে তাই নিয়ে কিন্তু আলোচনা চলছে। সেই সৌভাগ্যক্রমে সেই সাক্ষাৎকারটি আমি নিয়েছি। আমি অমল সরকার আপনাদের সঙ্গে এখন সংযুক্ত আছি। আমি সাক্ষাৎকারটি নিয়েছি এবং আমাকেও বহু জায়গায় সাক্ষাৎকার দিতে হচ্ছে এই সাক্ষাৎকারের বিষয়ে। তার কারণ সেখানে তিনি কিছু নতুন কথা বলেছেন। তো আমি একটি প্রশ্ন তাকে করেছিলাম। আমি সেই প্রশ্নটি প্রথমে আপনাদের আরেকবার আলোচনার সুবিধার্থে শুনিয়ে দিই। আমি প্রশ্নটি করেছিলাম যে আমি আওয়ামী লীগের ফেসবুক পেজে আপনার সব ভাষণ শুনেছি এবং শুনছি। অন্যত্র দলের সবাই আপনার ভাষণ আমি নিয়মিত শুনি। আওয়ামী লীগের তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের সঙ্গেও আমার কথা হয় নিয়মিত। তৃণমূলের কর্মী সমর্থকেরা সংগঠনে পরিবর্তন চান, অপ্রিয় নেতাদের অপসারণ চান। আপনি কি রাজনৈতিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে দলে কোনো সংশোধন পরিবর্তনের কথা ভাবছেন? এর জবাবে শেখ হাসিনা একটি লম্বা উত্তর দিয়েছেন। তার সংক্ষিপ্ত বিষয়টি হচ্ছে যে জনবিচ্ছিন্ন নেতাদের তিনি তাদেরকে তিনি সরাতে চান। তিনি তরুণদের নিয়ে আসতে চান। শুধু তাই নয়, তরুণদের যুবকদের মনোভাব বুঝতে সক্ষম এমন নেতাদের তিনি সামনের সারিতে আনতে চান। এবং একটা জায়গায় তিনি বলেছেন যে এই পরিবর্তনগুলি আগে করলেই ভালো হতো। এবং উনি যেটি বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা এবং আওয়ামী লীগের যে অর্জন, রাজনৈতিক অর্জন, সেগুলিকে ধারণ করেও চলতি বাস্তবতাকে সামনে নিয়ে রাজনীতি এবং জনসংযোগ করতে সক্ষম এমন মানুষদেরই তিনি নেতৃত্বে নিয়ে আসতে চান। তো আমিনুল ইসলাম, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই এবং আমি আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিয়েছেন। তো আপনি আমার প্রশ্নটি শুনলেন এবং উত্তরটিও শুনলেন যেটি মাননীয় শেখ হাসিনা দ্য ওয়ালকে বলেছেন। তো আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই বিষয়টি আওয়ামী লীগের কাছে কেন গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা এরকম একটি কথা বললেন। আপনারা যেহেতু দল সংগঠন চালান, নেতৃত্বে আছেন, আপনি যদি একটু ব্যাখ্যা দেন যে নেত্রীর এই বক্তব্যটাকে আপনারা কিভাবে নিচ্ছেন বা ৩-৪ দিন হলো কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন দলের মধ্যে। অমলদা, আপনাকে অশেষ শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি দা ওয়ালে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতির যে সাক্ষাৎকারটি নিয়েছেন সেটা আমি বেশ কয়েকবার খুব মনোযোগের সাথে পাঠ করেছি এবং আপনি যেমনটি জানতে চেয়েছেন এটার প্রতিক্রিয়াটা কি, আমার মনে হয় এই প্রতিক্রিয়াটা কি সেটা ইতিমধ্যেই আপনি কিছুটা উপলব্ধি করতে পেরেছেন। আর 5ই আগস্টের আগে এবং পরে আমিও চেষ্টা করেছি সবসময় দলের নেতা কর্মীদের সাথে যোগাযোগ রাখার জন্য। সেই জায়গা থেকে 5ই আগস্টের পরে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাকে দেশের যে প্রান্ত থেকে হোক যে ফোন করেছে আমি তাদের ফোনগুলো রিসিভ করেছি। তাদের সমস্যাগুলো সমাধান করতে না পারলেও আমি তাদের কথাটা ধৈর্যের সাথে শুনে তাদেরকে সাহস দেওয়ার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমার সাথে ওদের কানেক্টিভিটিটা অনেক বেড়ে গিয়েছে এবং এই বাস্তব উপলব্ধিতে বঙ্গবন্ধু কন্যার এই সাক্ষাৎকারটির পরে
যেটি হয়েছে সেটি হচ্ছে এমন অনেকটা আওয়ামী লীগের নেতা কর্মীরা বিদ্যুৎ স্পৃষ্টের মধ্যে জেগে উঠেছে। আচ্ছা। কেন বলছি, ধরুন 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে যে ভয়াবহ নিপীড়ন এবং নির্যাতন স্টিম রোলার পরিচালনা করেছে এই মবস্টার ইউনূস সরকার, হুম সেটি সত্যি কথা বলতে 75-এর 15 আগস্টের পরও এমন ছিল না। হুম এই ভয়াবহ নিপীড়নের পরে হুম বাংলাদেশে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন করেছে। হুম হুম এইসবের পরে স্বাভাবিকভাবে অনেকে ধরে নিয়েছিল যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে আর কিছু থাকবে না হুম এবং কর্মীরা সব হতাশ হয়ে যাবে, ঘরে ফিরে যাবে। হুম কিন্তু দেখা গেল যে অনেকটা আগুনে পোড়া ফিনিক্স পাখির যে গ্রিক পুরাণ, হুম সেই পুরাণটি কিন্তু 24 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে হুম বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীরা শুধু পুরাণের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, সেটা বাংলাদেশে বাস্তবে পরিণত করেছে। হুম যে মুর্মু স্লোগান এবং দলের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার মাধ্যমে। হুম এবং এর ফলে যেটা হয়েছে, এর ফলে কর্মীদের উপরে দখলদার ইউনূস সরকারের নিপীড়নটা আরো বেড়েছে। ঠিক। হ্যাঁ, অবস্থা এমন হয়েছে, কদিন আগে আপনি দেখেছেন হুম যে একটা ক্লাস 7 পড়ুয়া ছেলে, তার হুম বয়স সর্বোচ্চ 13 বছর, হুম তার হুম মা আওয়ামী রাজনীতি করে, হুম তার মাকে ধরার জন্য পুলিশ গেল, তার মাকে পায়নি। তার ক্লাস 7-এ পড়া ছেলেটাকে তারা ধরে নিয়ে যাচ্ছিল হুম এবং পুলিশ তাকে শিখিয়ে দিচ্ছিল, সাংবাদিকরা তোমাকে যদি প্রশ্ন করে তোমার বয়স কত, তুমি বলবো বয়স 18। হুম আমি জানি না ক্লাস 7-এ পড়ুয়া একটা ছেলের বয়স 18 কি করে হতে পারে। এই ঠিক। একটা ছবি কিন্তু প্রমাণ করে বাংলাদেশের দখলদার ইউনূস সরকার হুম আওয়ামী লীগ করা নেতা কর্মীদের উপরে কি ভয়াবহ নিপীড়নটা চালাচ্ছে। হুম তো এই যে নিপীড়নের শিকার হাজারো লক্ষ নেতা কর্মী, হুম এদের কাছে বঙ্গবন্ধু কন্যার এই বক্তব্যটি হুম টনিকের মতো কাজ করেছে বলে আমি মনে করি। কারণ তাদের মনে অনেক হতাশা ছিল। আমি যেটা বলছিলাম যে অনেকে আমাকে প্রশ্ন করতেন যে যদি আবার আমরা একটা ভালো দিন আসে, তাহলে হুম আমরা যারা তৃণমূল, আমাদের মূল্যায়নটা হবে কিনা। হুম আমি তাদেরকে সবসময় আশ্বস্ত করতাম যে তোমরা বঙ্গবন্ধু কন্যার উপর আস্থা রাখতে পারো হুম এবং সেটা উনি করবেনই। হুম কারণ আমি জানি ওনার সাথে আমার বলতে পারেন 84 সাল থেকে ব্যক্তিগত পরিচয়। হুম সরি দাদা। সেই জায়গা থেকে ওনার হুম যে টেন্ডেন্সি, কর্মীদের প্রতি তার যে অকৃত্রিম দরদ, হুম হুম, হ্যাঁ, সেই দরদটা তিনি ক্ষমতার একেবারে চূড়ান্ত শিখরে যেন অভাব হুম এক ফোঁটা সরে আসেনি। হুম এটা অবহেলিত কেন ছিল? হুম অবহেলিত কেন ছিল হুম সেটা হচ্ছে, আমি এই এই জায়গায় আমার বলতে দ্বিধা নাই। হুম মূলত কোভিড কালীন সময়ের পর থেকে, বিশেষ করে হুম 2020 সালের পর থেকে হুম নিরাপত্তা অজুহাত দিয়ে একটা ভয়ঙ্কর দুষ্ট চক্র, হুম একটা দানব সিন্ডিকেট তৈরি হয়েছিল, যারা কোনোভাবেই বঙ্গবন্ধু কন্যার সাথে দলের সাধারণ নেতা কর্মীদের মানে কাছাকাছি বা তার একটা ডাইরেক্ট কানেক্টিভিটি তৈরি হোক সেটা চাইতেন না। কিছু আচ্ছা। হলে তারা নিরাপত্তার অজুহাত দিতেন এবং এরকম অসংখ্য উদাহরণ আছে। হুম কিন্তু তারপর আমি দেখতাম যখনই তার কাছে অজয় পাড়াগার কোন একজন কর্মী কাছে আসতেন, কেউ যদি তাকে দূরে সরানোর চেষ্টা করতেন, তিনি তাদেরকে ধমক দিয়ে বলতেন যে ওকে আমার সামনে আসতে হবে, ওর কথা বলতে চাই। হুম তার এই আস্থার জায়গা থেকে আমি নেতা কর্মীদের বারবার আশ্বস্ত করতাম, হুম যদি আল্লাহ রহমতের দিন ফিরে, তাহলে হুম বঙ্গবন্ধু কন্যা এই যে মাঠে এরকম লড়াইরত, জীবনকে হাতের মুঠো নিয়ে যুদ্ধরত কর্মীদের যে অবদান, সেটাকে তিনি মূল্যায়ন করবেন। হুম এবং আমি নিজেও এই জায়গাটায় গৌরবান্বিত হয়েছি। হুম মানে নিজের কাছে আমার ভালো লেগেছে হুম যে তার আপনাকে দেওয়া এই ইন্টারভিউতে তিনি আমার মনের কথাটি উনি যে মূল্যায়ন করবেন, হুম সেটা তার এই ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউতে তিনি বলেছেন। তো হুম সুতরাং আমি মনে করি যে এটা এক কথায় বলতে গেলে সারা দেশের যুদ্ধরত নেতা কর্মীদের মনে হুম হুম এখন নেক্সট যদি কোনো প্রশ্ন থাকে।
না, উনি উনি একটা কথা উনি স্বীকারও করেছেন যে যেমন উনি বলেছেন যে সংস্কার শুধু প্রয়োজনীয়ই নয়, তা অনেক আগেই করা উচিত ছিল। আমাদের এমন নেতা দরকার যারা ঐতিহ্যবাহী সংগঠন গড়ে তোলার কৌশল যেমন বোঝেন, তেমনি আধুনিক যোগাযোগ ব্যবস্থাও আয়ত্তে রাখেন, যারা মাঠে কাজ করা শ্রমিকদের সঙ্গে যেমন সংযোগ স্থাপন করতে পারেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলতে পারেন। এবং উনি বলেছেন যে এই নেতৃত্ব শুধু ঢাকার এলিটদের দিয়ে হবে না, গোটা দেশের সমস্ত জেলা থেকেই এই নেতৃত্বকে তুলে আনতে হবে, এই কথাটি উনি বলেছেন। তো হ্যাঁ, বলুন। এটা দিয়ে আমি আপনাকে বলি, ধরেন হুম এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে যে আপনি যেমন আপনি বলেছেন, আপনাকে উনি ইন্টারভিউতে বলেছেন এটা আমার আগে করা উচিত ছিল। হুম হুম এই যে দেখুন, অর্থাৎ উনি এত বড় একজন নেত্রী, হুম আগে করা উচিত, মানে আমি ঠিক কাজটা করিনি, এটা স্বীকার করা, আমি মনে করি এটা নেতৃত্বের একটা অনেক বড় যোগ্যতা। হুম অর্থাৎ নিজের ত্রুটিটাও তিনি একই সঙ্গে অ্যাডমিট করেছেন যে ওই এই নেতৃত্বের পরিবর্তনগুলি আরো আগে করতে পারলে হয়তো ভালো বড় হতো। মাপের নেতার এটা হ্যাঁ। এক, এই প্রসঙ্গে আমি বঙ্গবন্ধুর একটা বিখ্যাত উক্তির কথা বলি। সেটি হচ্ছে, একটা ভাষণ দিয়েছিলেন, উনি বলেছিলেন, মাননীয় স্পিকার, হুম আমি মানুষ, আমি ফেরেশতাও নই, আমি শয়তানও নই, আমি মানুষ। মানুষ মাত্রই ভুল করে, হুম ভুল করাটা দোষের, হুম ধরাটা দোষের। হুম আমি আত্মশুদ্ধির মাধ্যমে রেকটিফাই করতে চাই। হুম হ্যাঁ, এই যে এটা আমরা যে বলি, বঙ্গবন্ধু শেখ হাসিনার শুধু বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার নন, হুম তিনি তার প্রকৃত আদর্শের উত্তরাধিকারও। হুম এবং তার এই বক্তব্যের মধ্য দিয়ে হুম তিনি যে শুধু তার রক্তের উত্তরাধিকার নয়, আদর্শের প্রকৃত উত্তরাধিকার, সেটা কিন্তু উনি মানে হারে হারে প্রমাণ দিলেন। এক, দ্বিতীয়ত উনি যে কথাটি বলেছেন সেটা অত্যন্ত বাস্তব উচিত কথা। রাজনীতিটা কি? রাজনীতি হচ্ছে মানুষের জন্য কিছু করা, এবং সেখানে টিকে থাকতে গেলে আপনাকে এমন ভাবে কাজ করতে হবে। দুইটা বিষয় এখানে ক্লিয়ার। একটা, আপনি যদি দলের নেতা হতে চান, তাহলে সেখানে দলের নেতা কর্মীদের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আবার আপনি যদি দলের নেতা থেকে বেরিয়ে এসে জননেতা হতে চান, সেখানে দলের কর্মীদের পাশাপাশি জনগণের কাছেও আপনার একটা নিরঙ্কুশ অবস্থান তৈরি করতে হবে। আপনি দেখবেন বিশ্বের নানান দেশে অনেক নেতা আছেন, অনেক পরখাওয়া, অনেক বোদ্ধা, অনেক জ্ঞানী, দলের কর্মীদের কাছে তারা অসম্ভব পপুলার, কিন্তু তারা সাধারণ মানুষের কাছে যে কোনো কারণে পপুলার না। ভোটের খেলায় আপনাকে দুইটা জিনিসে নজর দিতে হবে। প্রথমত, আপনাকে দলের কর্মীদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা থাকতে হবে, যাতে আপনার নমিনেশন পাওয়ার সাথে সাথে দলের কর্মীরা ঝাঁপিয়ে পড়ে। দ্বিতীয়ত, সাধারণ মানুষের কাছেও আপনার অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হতে হবে, ইমেজ, তাহলে সাধারণ মানুষ আপনাকে সহজে গ্রহণ করবে। আমাদের বাংলাদেশের বাস্তবতায় ধরেন, হয়তো গ্রেটার গোপাল বা ফরিদপুরে দলের নমিনেশন পেলেই অনেকটা এমপি হওয়া বা সহজ হয়ে যায়, কিন্তু অন্যান্য অঞ্চলে সেটি সম্ভব নয়। কারণ গ্রেটার ফরিদপুর অঞ্চলটি হচ্ছে আপনার আওয়ামী অধ্যুষিত এলাকা। এখানে অধিকাংশ মানুষ চায় যে নৌকার মালিক, নৌকা কে পেয়েছে। কিন্তু ঢাকা, চট্টগ্রাম বা রাজশাহী এইসব অঞ্চলে আপনি দেখবেন নৌকার পাশাপাশি দলীয় সমর্থনের পাশাপাশি প্রার্থীদের যদি ব্যাপক জনসমর্থন না থাকে, তাহলে সেখানে জিতে আসা কঠিন, কারণ এগুলো আওয়ামী ব্যাড না। এই জন্যই আমি যেটা মনে করি, একটি রাজনৈতিক দল কতদিন টিকে থাকবে সেটা নির্ভর করে কারো নিষেধাজ্ঞা ফরমানের উপর নয়, সেটা নির্ভর করে সে রাজনৈতিক দলটি মানুষের গণ আকাঙ্ক্ষা কতটুকু ধারণ করতে পেরেছেন তার উপরে। এইটা মাথায় রেখে বঙ্গবন্ধু কন্যা যে অসাধারণ কথাটি বলেছেন, যে এমন নেতৃত্ব বের করে নিয়ে আসতে হবে যারা যুগের চাহিদাকে মিটাতে পারে, এবং সেটা শুধু ঢাকা কেন্দ্রিক নয়, সেটা একেবারে প্রান্তিক লেভেলও। আমি 5 আগস্ট পরবর্তী সময়ে যেহেতু এই ফ্যাসিস্ট ইউনূস সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার সর্বাত্মক অভিযান পরিচালনা
হুম করেছে এবং করছে এখনো। হুম সেখানে আমাদের কর্মীরা কোনো কাজ করতে পারে না, আমরা একটা সোশ্যাল মিডিয়া টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে হুম সারা দেশের নেতা কর্মীদের সাথে কথা বলি হুম এবং কথা বলে আমি এত বেশি আশ্বস্ত হই। হুম আপনি অনেক উপজেলা লেভেলের আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা কর্মীদের হুম বক্তব্য শুনে এত অভিভূত হই, আমার হুম মনে হয় যে মানে এদের অনেকের এমন লিডারশিপ এমন কোয়ালিটি আছে যে ওরা হুম জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো হুম কোয়ালিটি ওদের মধ্যে আছে। হ্যাঁ, আচ্ছা তো এখন বঙ্গবন্ধু কন্যা আমি মনে করি উনিও হয়তো সেটা উপলব্ধি করেছেন এবং হুম উনি তো আমার চেয়ে বেশি করার কথা স্বাভাবিকভাবেই। হুম সে উপলব্ধির জায়গা থেকে হয়তো নিতে সেটা বলেছেন। হুম সুতরাং আমি মনে করি আমরা এখন যতই ব্যাকফুটে থাকি না কেন, হুম এখনো কিন্তু বাংলাদেশের মানুষের হুম হৃদয়ে হুম শেখ হাসিনা নামটি জলজল হুম করছে। কেন করছে? ওই যে আমি বলছিলাম, হুম উনি যদি শুধু আওয়ামী লীগ কর্মীদের মধ্যে পপুলার থাকতো হুম তাহলে কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষ হুম এইভাবে শেখ হাসিনার জন্য মাতম করতেন না। হুম যে যত কথাই বলুক, আজকে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে দাদা, হুম আপনি যদি ফুটপাতে হাঁটতে হাঁটতে একজন হকারকে জিজ্ঞেস করেন কেমন আছেন, ওরা হুম উত্তর দেয় শেখ হাসিনাকে আমাদের দরকার। হুম আপনি বা যদি গ্রাম অনেকে বলছে বাংলার আগেই ভালো মেট্রোপথে হাঁটতে ছিলাম, হাঁটতে আগেই ভালো ছিলাম, কথাটাও খুব হ্যাঁ, চলছে। ওইটাই তো শেখ হাসিনাকে চায়। ওইটা হুম আগে ভালো হুম ছিলাম মানে তো শেখ হাসিনাকে চায়। ঠিক ঠিক। হ্যাঁ, হ্যাঁ, শেখ হাসিনাকে চায়। আচ্ছা আমি এবং আরেকটা গ্রাম হ্যাঁ বলুন বলুন বলুন। আমি একটু শেষ করি। গ্রাম হ্যাঁ বাংলার মেঠোপথে হাঁটতে হাঁটতে যদি কিষানিকে জিজ্ঞাসা করেন, হুম সেও কিন্তু একই উত্তর দিচ্ছে আগে ভালো ছিলাম। হ্যাঁ, হুম আপনি কারখানার শ্রমিককে যদি জিজ্ঞাসা করেন সে বলছে আগে ভালো ছিলাম। তার মানে হুম আমি শেখ হাসিনাকে চাই। কেন হুম চাই? এই যে হুম বঙ্গবন্ধু কন্যা, আমি যেটা বলছিলাম যে হুম গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করা একজন হুম নেতার জন্য অনেক বড় গুণ। হুম এই যে বঙ্গবন্ধু কন্যা, ওনার 15.5 বছরে 9 লক্ষ ভূমিহীন এবং গৃহহীন মানুষকে বাড়ি করে দিয়েছেন, মাথার উপর হুম ছাদ দিয়েছেন। হুম এই যে তিনি আর্থিক সংকটে নিপতিত নিম্ন মধ্যবিত্তের জন্য 1 কোটি মানুষকে টিসিবি কার্ডের মাধ্যমে হুম স্বল্পমূল্যে চাল ডালের ব্যবস্থা করেছেন। হুম এই যে তিনি লাখো গরিব মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা সহ নানা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে তাদের আর্থিক সহায়তা করেছেন। হুম হুম তাদের একজনকেও তিনি কন্ডিশনালি দেন নাই এই জিনিসগুলো। তাদের কাউকে বলেননি হুম তুমি যদি নৌকা ভোট দাও বা আওয়ামী লীগ করো তাহলে তোমাদের এগুলো দেওয়া হবে। হুম তিনি তাদেরকে অবারিত ভাবে দিয়েছেন, শর্তহীন ভাবে দিয়েছেন হুম এবং নিঃশর্ত ভালোবাসার প্রতীক হিসেবে দিয়েছেন যে আমি দেশের প্রধানমন্ত্রী, হুম আমার দেশের গরিব মানুষ যেন ভালো থাকে। এই যে হুম মানুষকে দেওয়া, হুম এই দেওয়াটা ওরা এখন হারাহারে উপলব্ধি করছে। শেখ হাসিনা তো বলেনি নৌকায় ভোট দিলাম এগুলো পাবো অথবা পাবো হুম না, হুম হুম আওয়ামী লীগ করলে পাবো তাহলে পাবো না। এই মানুষগুলো আজকে শেখ হাসিনার কথা বলছেন। হুম সুতরাং আমি যেটা বলছিলাম যে এইটি হচ্ছে গণমানুষকে ধারণ করা, মানুষের হুম আকাঙ্ক্ষাকে ধারণ করা। একটি রাজনৈতিক দল মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারলেই কিন্তু সেটা হুম টিকে থাকে। সেখানে যত নিপীড়ন আসুক, যত নির্যাতন আসুক, সেই দলটা কিন্তু আর নিশ্চিহ্ন করা যায় না। হুম আবার গণ আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে হুম আপনি যত কিছুই করেন আপনি টিকে থাকবেন না। দেখুন, হুম 1941 সালে উপমহাদেশে জামাত ইসলামের হুম প্রতিষ্ঠা হয়, তাই না? হুম হুম খোদ পাকিস্তানে আজকে জামাত ইসলামের কোনো অস্তিত্ব নাই। ঠিক তাদেরকে ঠিকই কেউ নিষিদ্ধ করেনি। ঠিক। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল মুসলিম লীগ, ভারতেও তাদের ভারতেও তারা নেতৃত্বে মাথা তুলতে পারেনি, তারা যদিও নিষিদ্ধ নয় কিন্তু হ্যাঁ, মাথা তুলতে পারেনি, এটা আমি ঠিক আমি কথা। ধরলাম ভারত তো ধরেন সংখ্যালঘু, ভারত তো ধরেন সনাতন ধর্মীয় অধ্যুষিত এলাকা, আমি ওটা বাদ হুম দিলাম। পাকিস্তান তো মুসলিম এলাকা, ঠিক আবার মুসলিম রাষ্ট্র, আমি ওই সেন্সে বলছি। ঠিক আপনি ঠিক। যদি ইভেন আপনি মুসলিম লীগের কথা যদি বলেন, মুসলিম হুম লীগ তো বাংলাদেশ পাকিস্তান আন্দোলনের মানে মেইন ফ্যাক্টর, হুম হুম মেইন পার্টি। তো হুম আজকে তারা কোথায়? সুতরাং আমি মনে করি পলিটিক্সে সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আহ, আহ, জন আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং দলীয় কর্মীদের কাছে গ্রহণযোগ্য। মানে এই আপনি দৃষ্টিকোণ বলছেন থেকে যে বঙ্গবন্ধু শেখ কন্যার হাসিনা, কথাটি আপনি বলছেন যে শেখ হাসিনা এই যে নিয়মিত কর্মীদের সঙ্গে যে কথা বলছেন, সেখান থেকে উনি রাইট মেসেজটা পেয়ে গেছেন, অর্থাৎ কর্মীদের পোস্টমর্টেমটাকেই তিনি গ্রহণ করছেন যে কিছু অফকোর্স, কিছু অফকোর্স। কিছু মানে চেঞ্জেস করতে হবে, শুধু ষড়যন্ত্র বললেই হবে না, আর নেতৃত্বের মধ্যেও কিছু পরিবর্তন আনতে হবে। আমি এই প্রসঙ্গে আনতে হবে, আরেকটু পরিবর্তন আনতে হবে। জি। হুম পরিবর্তন আনতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনি ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার।